আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? অনেকদিন পর ভিডিওতে আসলাম। হঠাৎ করে ভিডিওতে আসা হয় না। তো পেজে আবার নতুন করে ভিডিওতে আসলাম। হঠাৎ করে এই যে আন্দোলন গেল, এটা নিয়ে কোনো কিছু বলার কোনো দরকার নাই। কারণ বললে সমস্যা। ঠিক আছে? তো রেমিটেন্স নিয়ে একটা কথা বলি, যারা প্রবাসী ভাইয়েরা আছে রেমিটেন্স পাঠাইতেছে না কেন? কি সমস্যা তোমাদের? কি প্রবলেম? প্রবলেমটা বলো, কি সমস্যা? তোমরা রেমিটেন্স পাঠাইতেছো না, তোমার দেশে টাকা পাঠাইতেছো, তোমাদের পরিবার চলবে কিভাবে? তোমরা যদি রেমিটেন্স না পাঠাও ২ দিন পর তো মনে করো যে দেশ তো দেউলিয়া হয়ে যেতে পারে। সরকার তো সরকারি লোকেরা তো এরকম ঘোষণা দিছে। তোমরা হুন্ডিতে টাকা পাঠাইতেছো, বিকাশে টাকা পাঠাইতেছো, অন্য মাধ্যমে টাকা পাঠাইতেছো। কিন্তু তোমরা ব্যাংকের মাধ্যমে তোমরা টাকা পাঠাইতেছো না। কারণটা কি? কিন্তু তোমাদের টাকা যদি হুন্ডি মেরে দেয় তখন এটা দায় লাগতে নিবে। তখন তোমার সরকারকে বলতে পারবা যে আমাদের হুন্ডির টাকা মেরে দিছে। তুমি বলতে পারবা? ব্যাংকে যে একটা আশা থাকে, তুমি ব্যাংকে দিতেছো না। কারণটা কি? যাই হোক, এই যে তোমরা যে দিতেছো ঠিক আছে রেমিটেন্স সরকারকে না দেওয়ার কারণটা কি তোমরা বলতে পারো? কেন দিতেছো না? রেমিটেন্স দিয়ে কি আটকাইতে পারবা সরকারকে? কখনো আটকাইতে পারবা? কখনো পারবো না। কারণ রেমিটেন্স তোমরা হলো যোদ্ধা। একটা ছিল ফ্রিডম ফাইটার, আর একটা হলো রেমিটেন্স ফাইটার। ঠিক আছে? রেমিটেন্স যদি না তো ৬ মাসের মধ্যে বাংলাদেশকে নষ্ট হয়ে যাবে। এই রেমিটেন্সের টাকা দিয়া সরকারি লোকেরা বলছে মেট্রো রেল তৈরি করছে, রেমিটেন্সের টাকা দিয়া এই পদ্মা সেতু তৈরি করছে, রেমিটেন্সের টাকা দিয়া কর্ণফুলী টানেল তৈরি করছে, রেমিটেন্সের টাকা দিয়ে বিভিন্ন রকমের যে এলিভেটর এক্সপ্রেস যা আছে সবকিছু তৈরি করছে রেমিটেন্সের টাকা দিয়ে। ২ সপ্তাহ তোমরা রেমিটেন্স দাও নাই। ২ সপ্তাহ। ২ সপ্তাহ রেমিটেন্স দাও নাই দেখা এই সৌদি আরব থেকে ১৫৯৭ কোটি টাকা লস হইছে। একটা দেশ থেকে, শুধু একটা দেশ থেকে সৌদি আরব থেকে ১৫৯৭ কোটি টাকা লস হইছে। এই রেমিটেন্স দেওয়া হয় দেখা দুবাই থেকে মানে ইউনাইটেড আরব আমিরাত এটা থেকে ১৫৯৯ কোটি টাকা, প্রায় ১৬০০ কোটি টাকার মতো লস হইছে ২ সপ্তাহের জন্য। ২ সপ্তাহ। আমেরিকাতে ১,০৩৭ কোটি টাকা। কানাডাতে ৯৫ কোটি টাকা। মানে বিভিন্ন দেশ থেকে মিলায় মিনিমাম ৩০ থেকে ৪৫,০০০ কোটি টাকার মতো লস হইছে ২ সপ্তাহ। ২ সপ্তাহ। বাংলাদেশ ব্যাংক পায় নাই। এখন তোমরা যে দিতেছো না, আমার তো একটা খুব খারাপ লাগে আমার একটা বন্ধুর জন্য। আমার বন্ধু দীর্ঘ ৮ বছর, ১ বছর, ২ বছর, ৩ বছর না ৮ টা বছর ধরে এই সৌদি আরবের মাটিতে বেড়ে আছে, কষ্ট করতেছে। আমার বন্ধু তো সেই মনে করো ৮ বছর ধরে বিভিন্ন টাকা-টুকা জমায়ে যতটুকু রাখছে ব্যাংকে রাখছে তার ২০ লাখ টাকার মতো ব্যাংকে জমা আছে। এখন যদি এই রেমিটেন্স দিতেছে না, আমার বন্ধু করে ৪ বছর বা ৫ বছর ধরে হুন্ডিতে টাকা পাঠায়। এখন হুন্ডিতে টাকা পাঠাইতেছে, এটা যদি স্টেটমেন্ট ছাড়া তো দেশে ঢুকতে দিব না, তখন এই টাকাটা খাইব কি? আমার তো বন্ধু বিয়েও করে নাই। টাকাটা খাইব কি? টাকা তো যে যার মতো মনে করো যে দেউলিয়া হয়ে গেলে টাকা তো যে যার মতো মনে করো লুটা করে নিয়ে চলে যাবো। শ্রীলঙ্কার অবস্থা তো এরকম। শ্রীলঙ্কা থেকে খারাপ অবস্থা হয়ে যাবে। নিজের উপর আদালত এই কথা বলছে যে ৬ মাস রেমিটেন্স যদি না দেয় তাহলে পুরো বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে খারাপ অবস্থা হয়ে যাবে। রেমিটেন্স কেন দিতেছে না? এখন আসি হলো মূল কথায়। এতক্ষণ বললাম রেমিটেন্স কেন পাঠাও না। এখন আসি হলো মূল কথায়। মূল কথা হলো রেমিটেন্স আমরা পাঠাবো কিভাবে? আমরা যখন ছোট ছিলাম, ছোট থেকে যখন বড় হইছি, তখন কিন্তু আমাদের কিন্তু বাবা-মা কিন্তু লেখাপড়া শিখাইছিল। বা যেকোনো জিনিসের আদব কায়দা শিখাইছিল। আমরা যদি না শিক্ষা পাইতাম তাহলে কিন্তু আমরা শিক্ষিত হইতে পারতাম না। এই যে কথাটা বলতেছি যে আমি ক্যামেরার সামনে, এই কথাটা কিন্তু আমি বলতে পারতাম না। কারণ কেমনে বলতাম? কিভাবে বলতাম? কথার কিন্তু কোনো কিছু বুঝতে পারতাম না, বলতেও পারতাম না, জবাব দিতে পারতাম না। এটা আমরা শিখাইছি। বাংলাদেশ থেকে লোক আসলে ৫ থেকে ৬ লাখ টাকা লাগে। বাংলাদেশ থেকে লোক আসলে ৫ থেকে ৬ লাখ টাকা গুনতে হয়। এই সৌদি আরবের মাটিতে, দুবাইয়ের মাটিতে, তারপরে হলো কুয়েত, কাতার যেসব মাটিতেই বলেন, আসলে ৫ থেকে ৬ লাখ টাকা গুনতে হয়। অন্যদিকে পাকিস্তান, ভারত, নেপাল তাদের লাগে কত? ১ থেকে ১.৫ লাখ। নেপালের লাগে সবচেয়ে কম ৮০,০০০ থেকে ৯০,০০০ টাকা প্লেন ভাড়া সুইদ্ধা। প্লেন ভাড়া নিয়া তাইলে তারা যদি বৈধ থাকে তারা রেমিটেন্স পাঠাইতে পারবো সেই দেশে। উন্নয়ন সচল করতে পারবো। আমরা রেমিটেন্স পাঠাবো কিভাবে? আমরা তো অবৈধ। আমাদের সাথে যারা আছে সবাই তো অবৈধ। কারণ এখানে আসার পর দালালদের চক্র করে দালালরা কি করে? ৩ মাসের আকামা দেয়, ৩ মাসের আকামার পর খালি বালি শেষ খালাস। ইয়াল্লাহ বাররা বিদায়। এই কথা বইলা বিদায় করে দেয়। তারপরে কি আর কোন সময় কি খোঁজখবর নেয় যে ওই এজেন্সি যে ওই লোকটা কি করলো, কোন জায়গায় গেলো, কোন জায়গায় খাইলো, কি করলো না করলো? কেউ কোনো খোঁজখবর নেয় না। কারণটা কি? কারণটা কি? আমাদের দেশে উন্নত সচল রাখার জন্য তো আমাদের তো একটা গুরুত্ব দেওয়া দরকার। এই যে আমার পাসপোর্ট, এই যে আমার পাসপোর্ট, এটা যখন আমার ভিসা যখন লাগে তখন কিন্তু দালালের এই যে পাসপোর্ট, এই যে ভিসা, এই ভিসাটা যখন লাগে তখন কিন্তু দালালের কিন্তু মিষ্টি কথাতে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আসছি। এই যে ভিসা লাগছে। তারপরে এই যে এই যে বিএমইতে যে কার্ডটা করছে, এই বিএমইতে কার্ডটা করতে আমার মিনিমাম লাগছে ৭,০০০ টাকা। ৭,০০০ টাকা। যেটা করতে লাগে বলে মিনিমাম বলে ৫০০ থেকে ৬০০ টাকা। এটা লাগছে আমার ৭,০০০ টাকা। কেন? কেন ঘুষ দিব কেন তোমাদের? কি কারণে ঘুষ দিব? তোদের সাথে ঘুষ দিয়ে আমি যে আসছি, একটা তো নিজের তো লাইফটা পরিবর্তন করার জন্য আসছি। খেটে খাওয়ার জন্য তো আসছি। বাংলাদেশে কাজের অভাব, কর্মসংস্থানের অভাব। সেজন্য তো এখানে আসছি। আসার পর তারপরে যদি দেখি আমার এখানে কাজ নাই, এখানে আমার আকামা নাই। আমি রেমিটেন্স পাঠাবো কোথা থেকে? আমি যদি রেমিটেন্স পাঠাতে যাই, ব্যাংকে যদি যাই, আমার ইকামা যাবে। আমার ব্যাংক কার্ড লাগবে। আমার ইকামা না থাকলে আমি ব্যাংক কার্ড করতে পারবো না। আর ব্যাংক কার্ড না থাকলে আমি দেশে টাকা পাঠাতে পারবো না, রেমিটেন্স পাঠাতে পারবো না। তাহলে রেমিটেন্স যাবে কোথা থেকে? আমাদের রেমিটেন্স পাঠাতে গেলে তাহলে তো আমাদের তো প্রথম থেকে গোড়া থেকে শক্ত করতে হবে। হ্যাঁ? এই যে যারা এই যে সাপ্লাই ভিসার মধ্যে দেয়, তাদের কি আমাদের সরকারের উচিত না, সরকারি লোকদের উচিত না, বিএনপির উচিত না যে তারা একটু তদন্ত করার?
এই যে দিচ্ছে, এই যে একটা দেখেন, এই যে দেখা যাচ্ছে সিগনেচারি না, এই যে এটা আমার পাসপোর্ট, আমি যেটা বলি, এই যে রিক্রুটিং লাইসেন্স নাম্বার দেওয়া আছে। একটা রিক্রুটিং লাইসেন্স করতে মিনিমাম 1 থেকে 1.5 কোটি টাকা লাগে, অনেক সময় শুনছি 2 কোটি টাকাও লাগে। মানে রিক্রুটিং লাইসেন্স করতে আরএল নাম্বার তৈরি করতে, এটা কিন্তু একটা আরএল সরকারের একটা আরএল নাম্বার থেকে কিন্তু আমার এই বিএমইটি করা হয়েছে। তো এই করার পর তারপরে আমরা এত কিছু করার পরও আমাদের কোনো দাম নাই, তাহলে আমরা রেমিটেন্স পাঠাবো কোথা থেকে? আচ্ছা, রেমিটেন্স পাঠানোর কথা বাদ দিলাম, যারা বৈধ আছে তারা যখন দেশে যায় 5 বছর 6 বছর 3 বছর 4 বছর যে বছর দেশে যায়, কিন্তু প্রতি বছর দেয় না, মিনিমাম সর্বনিম্ন 2 থেকে 3 বছর পর, আর সর্বোচ্চ তো হিসাব নেই যারা দেশে যায়। এই যে বাংলাদেশ এয়ারলাইন্স, এটা তো বাংলাদেশের একটা সংস্থা, তাই না? এই যে লাগেজ গুলোতে কিভাবে ভাঙা হয়, লাগেজ নিয়ে গেলে লাগেজ ভাঙা হয়, লাগেজ টাকা হয়, ওখান থেকে মাল চুরি করে নেওয়া যায়, মোবাইল থেকে মোবাইল নেওয়া যায়, কোনো খাবারের জিনিস থাকে খাবারের জিনিস নেওয়া যায়, কোনো স্বর্ণলঙ্কা থাকলে ওটা নিয়ে যায়। এই যে সিঙ্গাপুর থেকে কিছুদিন আগে অনেক কিছু নিয়ে আসছিল, সে আত্মহারা হয়ে গেছে গা এইগুলো চুরি হওয়ার পরে, যে এত কষ্টের জিনিসগুলো চুরি হয়েছে কেন, কোথায় কি করতেছে না করতেছে, এটা কি শিডিউল নেই? লিস্টে তাদের কাছে শিডিউল আছে, এই কোথায় কি কাজ করতেছে, এটা নিয়ে কি তদন্ত করতে পারে না? কয়জন এটা উদ্ধার হয়েছে? আপনারটা উদ্ধার হয়েছে, আপনার বন্ধু যারা থাকে 3 জন তার উদ্ধার হয়নি, কি কারণে? এগুলো যদি আমরা যদি না মানতে পারি বা না করতে পারি, তাহলে রেমিটেন্স কিন্তু সবাই পাঠাবে না। এটা আপনাদের মনে রাখতে হবে, কারণ রেমিটেন্স পাঠাইতে হলে আপনার সর্বপ্রথম গোড়া শক্ত করতে হবে ভাইয়া, ঠিক আছে? আমি বাজান আপনাদের ভালো মতো করে বলতেছি, রেমিটেন্স পাঠান, কিন্তু গোড়া শক্ত করার আগে রেমিটেন্স যদি নিতে চান, আপনি যদি কোনো কিছু নিতে চান, তাহলে আপনার কিছু দিতে হবে। মানুষদের পাঠাইতেছে দালালদের, ধরেন বড় বড় লাইসেন্স ধারী যারা আছে, চোরা কারবার আছে, তাদেরকে ধরেন। দেখেন যে বৈধভাবে যারা আসতেছে, তারা সবাই চায় যে রেমিটেন্স পাঠাইতে, কারণ দেশটা উন্নত করতে চায়। কিন্তু আপনারা কিন্তু সেটা করতে দেন না। কিভাবে পাঠাইবো? আমি তো অবৈধ রয়েছি, আমি কিভাবে পাঠাবো? আমার তো দেশে টাকা পাঠাইতে হবে। রেমিটেন্স কি পারে? রেমিটেন্স থেকে বেশি ভোটের টাকা দেয়, এটা আপনারা জানেন। আমাদের এখানে হুন্ডি প্রতি মাসে 50 লাখ রিয়াল, 50 লাখ টাকা না, 50 লাখ রিয়াল বেচাক মানে আদান প্রদান হয় তাদের হাতে, এক একটা হুন্ডির ব্যবসায়ী। তাহলে এত কিছু হওয়ার পরও কেন আমরা এগুলো অবৈধ করতে পাঠাবো? কেন আমরা এগুলো বৈধ করতে পাঠাবো না? কারণ আমরা তো অবৈধ, আমরাই তো অবৈধ, আমাদের আকামা নাই, আমাদের কোনো প্রফিট নাই, আমাদের কোনো কিছু নাই, আমরা সাইডে সাইডে কাজ করতেছি, আমাদের কোনো দেখার মতো কেউ নেই। আমাদের দেখার মতো যদি একটা লোক থাকে, সে একমাত্র কি জানেন? সে একমাত্র আল্লাহ আছে। আল্লাহ খালি একমাত্র আমাদের পান্ডা দিয়ে রাখছে, কিন্তু মনটা আছে কিন্তু সে দেশি। কারণ আমরা কেন আসলে বিদেশি আচ্ছা, কিন্তু আমরা কোনো ফ্যাসিলিটি, কোনো সুযোগ সুবিধা, কোনো কিছু পাইতেছি না আমরা। তো আমরা যদি সব পাই, তাহলে আমরা রেমিটেন্স পাঠাতে পারবো, তাছাড়া পাঠাতে পারবো না। সবকিছু তো আপনাদের দেখতে হবে, আপনারা সরকার, আপনারা হলো প্রধানমন্ত্রী, আপনারা হলো রাষ্ট্রপতি, আপনারা হলো সবকিছু আমাদের দেখতে হবে। এখানে কোনো দেশদ্রোহী কোনো কথা না, এগুলো সবকিছু আমার মনের কথা। আপনাদের সবকিছুই বিবেচনা করে এসব কাজ করতে হবে। যদি করতে পারেন, তাহলে রেমিটেন্স কেন, রেমিটেন্স থেকে বড় কিছু চলে যাবে এই বাংলাদেশে। কিন্তু উন্নয়ন আরো হইতেছে। আপনারা জানেন যে রেমিটেন্সে টাকা দিয়ে সবকিছু হয়, আমরাও জানি আগে থেকে, কিন্তু রেমিটেন্স পাঠাইতেছে না। তো 90% মানুষ হুন্ডিতে টাকা পাঠায়, 10% রেমিটেন্স টাকা পাঠায় রেমিটেন্স। তো একটা কথাই বলতে চাই, ফেমাস দিতে চাই, যারা যেখান থেকে দেখতেছেন সবাই একটাই কথা, যেখানে টাকা পাঠান সেখানে টাকা পাঠান, কিন্তু বাংলাদেশ থেকে যারাই আসে কিছু টাকা কম নিয়ে আপনার দেশে পাঠাইতে পারেন। কিন্তু আপনাদের এই সৌদি আরবিয়া বাংলাদেশে 31 টাকা চলতেছে, আর সৌদি আরবিয়া পাকিস্তানে চলে 81 টাকা, 81 টাকা, ওই 81 টাকা, ওই 31 টাকা, ওদের 81 রুপিয়া। তাহলে বুঝেন আমাদের দেশে থেকে তাদের টাকার মান কতটুকু কম আর বেশি। তারপরও তাদের লাগে কত জানেন? তাদের লাগে 1 লাখ, 1,20,000, 1,50,000, এতটুকু না ভিসা বুঝা। বড় বড় কোম্পানি যারা আছে এখানে বাংলাদেশে কোনো ভিসা দিতে চায় না, কিন্তু যারা ছোটা কাজ করতে চায়, ফেরি ভিসা কাজ করতে চায়, তারা কিন্তু ভিসা দিতে চায়, কারণ তারা মাস গেলে বছর গেলে ফায়দা পাবে, টাকা পাবে, 300 রিয়াল করে পাবে, তারা দিতে চায়। কিন্তু বড় বড় কোম্পানি দিতে চায় না, কারণ বড় বড় কোম্পানি সবকিছুই করবে, তারা নিজেরা ফ্যাসিলিটি দেবে। তো যাই হোক, আমি এত কথা বলে যেতেছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আপনারা যাই দেবে করুন, ঠিক আছে, দেখাশোনা করুন। কিন্তু এটা মনে করেন আমার নিজের ব্যক্তিগত কিছু কথা আমি বললাম, কথা ইন্টারেস্ট থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।